হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চার্স আড্ডা। ব্যাকবেঞ্চার্স আড্ডাতে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে সিরিজটা শুরু করেছি তার একটা কন্টিনিউয়েশন হবে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জে থমসন মডেল অ্যান্ড রাদারফোর্ড মডেল। তো ফার্স্ট কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক অ্যাটমিক মডেলের মধ্যে জে থমসন মডেল। প্রথমে বলি অ্যাটমিক মডেল কি। অ্যাটমিক মডেল হচ্ছে যে অ্যাটমটা কিভাবে তৈরি, মানে অ্যাটমের যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারা কিভাবে সজ্জিত আছে ইন থ্রি ডাইমেনশনাল স্পেসে কিভাবে সজ্জিত আছে, এবং যে মডেলটা আমরা বলবো, যে প্রপোজালটা আমরা দেবো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে, অ্যাটমিক কেমনভাবে সাজানো আছে, সেগুলো কিন্তু আমাদের কি নোন যে থিওরি আছে, নোন যে ফিজিক্যাল থিওরি আছে বা ফিজিক্সের থিওরি আছে, সেই থিওরিগুলোকে এক্সপ্লেন করবে, সেই থিওরিগুলোর বিরুদ্ধাচরণ করবে না, সেই থিওরিগুলোর অপোজিশন হবে না, সেই থিওরিগুলোর অপোজিটে যাবে না। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ অ্যাটমিক মডেল। তো প্রথমে আমরা জে থমসন মডেল আমি বলি। এটা যে প্রপোজালটা উনি দিয়েছিলেন সেটা আমরা বলি পয়েন্ট বাই পয়েন্ট, ঠিক আছে? সেটা আমাদের দিয়েছিলেন উনি 1898, ঠিক আছে? তো এখানে উনি ফার্স্ট দিয়েছেন অ্যাটম হচ্ছে স্ফেরিক্যাল শেপ। অ্যাটম হচ্ছে স্ফেরিক্যাল শেপ, মানে গোলকের মতো, গোলাকার, ফুটবলের মতো, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে পজিটিভ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য অ্যাটম। পজিটিভ চার্জটা পুরো অ্যাটমের যে ভলিউমটা আছে, যে গোলকটা আমরা যদি ধরি বা যে স্ফিয়ারটা আমরা ধরি, সেই স্ফিয়ারে পুরো চারিদিকে ডিস্ট্রিবিউটেড আছে, যে পজিটিভ চার্জটা চারদিকে ছড়িয়ে আছে, ঠিক আছে? চারদিকে ছড়িয়ে আছে ইউনিফর্মলি, মানে বুঝতেই পারছো, সমানভাবে, একই রকমভাবে, মানে চার্জ ডেনসিটি সব জায়গায় সমান। গোলকের মধ্যে চার্জ ডেনসিটি, পজিটিভ চার্জ ডেনসিটি সব জায়গায় সমান, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দি অ্যাটম। নাম্বার 3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে সেকেন্ড, সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু ওই সেকেন্ড যে মানে পয়েন্টটা, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। থার্ড কি, ইলেকট্রন যে আছে সেটা থমসন মডেলের আগে আমাদের ক্যাথোড রে এক্সপেরিমেন্টে বোঝা গেছিল, এবং থমসন নিজে E/m রেশিও বের করেছিলেন। সেটা আমরা আগের ভিডিওতে বলেছি, E/m রেশিও কীভাবে বার করেছিলেন। যদি প্রয়োজন হয় তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ইলেকট্রন আর এম্বার্ডেড, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এম্বার্ডেড ইন such a manner as to give most stable electrostatic arrangement, that is explain electrical neutrality. এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, একটু লিখে নিই। এটা আমি লিখে নিলাম, এক্সপ্লেন করে তোমরা যদি খাতা পেন নিয়ে বসো তাহলে আর সুবিধা হবে, তোমরা লিখে নিলে ভালো হবে, পরে তোমরা মনে করতে পারি। আবার ফিরে আসা যাক, যে ইলেকট্রন আর এম্বার্ডেড ইন এ ম্যানার টু গিভ মোস্ট স্টেবল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। এটা আমি ছবিটা যদি আঁকি তো কেমন হবে দেখো। এই ছবি, এটাতে কি বলছে, ধরো এটা একটা স্ফিয়ার, আমি 2 ডাইমেনশনালি আঁকছি। এইখানে কি হচ্ছে, এখানে যে পজিটিভ চার্জগুলো চারদিকে ছড়িয়ে আছে, এবং নেগেটিভ চার্জও ছড়িয়ে আছে, ঠিক আছে? ঠিক আছে, এবং এটা পুরো অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জটা ছড়িয়ে আছে। পজিটিভ চার্জের, মনে করতে পারো যে পজিটিভ চার্জের একটা লেই বা একটা থকথকে পজিটিভ চার্জ আছে পুরো স্ফিয়ারটা জুড়ে। তার মধ্যে কি হয়, ইলেকট্রনগুলো ডোবানো আছে রসগোল্লার মতো। যেমন রসগোল্লাগুলো চোবানো থাকে, সেরকম একই কি হয়, ইলেকট্রনগুলো পজিটিভ চার্জ, এখানে রসগোল্লার রসটা হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে? আর ইলেকট্রনগুলো হচ্ছে রসগোল্লা, এরকম করে ভাবো। তাহলে কি হবে, যে নেগেটিভ চার্জগুলো ওখানে ডোবানো আছে, ঠিক আছে? এগুলো তুমি সেই একই রকম, এটাকে বিভিন্ন নাম দিতে পারো। সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল,
বা ওয়াটার রেজিন পুডিং বলা হয়, রেজিন পুডিং বা ওয়াটারমেলন। ঠিক আছে, এগুলো সবগুলোর সঙ্গে এই মডেলটাকে মানে কম্পেয়ার করা যায় বা তুলনা করা যায়। তো এরকম করে পুরো পুরো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পুরো অ্যাটম জুড়ে, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এটা ঠিক নয়, পুরো অ্যাটম জুড়ে পজিটিভ চার্জটা আছে, অ্যান্ড নেগেটিভ চার্জগুলো পুরো অ্যাটম জুড়ে যে এমনভাবে আছে যাতে মিনিমাম ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বিটুইন পজিটিভ চার্জ অ্যান্ড মিনিমাম ইলেকট্রোস্ট্যাটিক repulsion between negative charge and maximum electrostatic attraction between positive and negative, মানে যেটা স্থির তড়িতের যে আকর্ষণ বল, যেটা কুলম্বীয় আকর্ষণ বলে, সেটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম হবে এবং নেগেটিভের মধ্যে সব থেকে মিনিমাম হবে এবং পজিটিভের মধ্যে সব থেকে মিনিমাম হবে। এটা হচ্ছে আমাদের যে থমসন মডেলের আইডিয়া। নাম্বার 5 হচ্ছে, এটাও আবার বলা হয়েছিল যে পুরো মাসটা, যে অ্যাটমের যে মাস আছে সেটা আমরা দেখেছি, তো অ্যাটমের মাসটা পুরো অ্যাটমের মাসটা ইউনিফর্মলি পুরো একদম সমানভাবে পুরো অ্যাটম জুড়ে ছড়িয়ে আছে। এইটা হচ্ছে আমাদের যে থমসন মডেল। ঠিক আছে, তো এটার থেকে আমরা কী ধরনের পিকচার পেতে পারি, এগুলো যেগুলো আমি সার্কেলগুলো আঁকছি, এগুলো কিন্তু গোলক অ্যাকচুয়ালি ফুটবলের মতো, কিন্তু আমার 2 ডাইমেনশনে আঁকতে হচ্ছে আমরা, তার কারণ স্ক্রিন হচ্ছে 2 ডাইমেনশনাল। কেমন হতে পারে যে অ্যাকর্ডিং টু থমসন, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন আমি লালগুলো দিয়ে দিচ্ছি, রেড কালার দিয়ে আমি দিচ্ছি, এটা হচ্ছে ধরো একটা ইলেকট্রন, এটা একটা থমসনের পিকচার। এবং পজিটিভ চার্জটা কি আছে, যদি একটা ইলেকট্রন থাকে, পজিটিভ চার্জটা কিন্তু এই পুরো যে পজিটিভ চার্জ যদি আমি করি, পজিটিভ চার্জটা যদি করার চেষ্টা করি, ধরো এটা পজিটিভ চার্জ যদি করি, তাহলে পুরো এটা জুড়ে, পুরো এই অ্যাটমটা জুড়ে পজিটিভ চার্জ আছে, এটা থমসন পিকচার। ঠিক আছে, এবার যদি দুটো ইলেকট্রন থাকে কি হবে, দুটো ইলেকট্রন থাকে, আবার করি, এখানে একটা আছে এবং এখানে একটা আছে, এবং পুরো এবং এটার সঙ্গে সঙ্গে মনে রাখবে কিন্তু পুরো যে অ্যাটমটা জুড়ে এখানে পজিটিভ চার্জ। আবার যদি 3টে ইলেকট্রন থাকে তখন কি হবে, এখানে একটা, এখানে একটা এবং এখানে, পুরো যে অ্যাটমটা আছে সেই অ্যাটমে এটা পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, তারপরে আবার যদি 4টা থাকে তাহলে কি হবে, পুরো অ্যাটমটা, এটা কিন্তু মনে রাখবে পুরো অ্যাটমটা জুড়ে এটা লালগুলো হচ্ছে ইলেকট্রন, আর পুরো অ্যাটমটা জুড়ে পজিটিভ চার্জ আছে। তারপর যদি 5টা থাকে তাহলে কি হবে, এখন আমি এটাকে একটু আঁকার চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। তারপর যদি আমি 6টা থাকে তাহলে কি হবে, এর পজিটিভ চার্জটা কিন্তু পুরো অ্যাটম জুড়ে। দেখো এটা আমার কি বোঝাতে চাইছে একটু বলি। এখানে যদি পজিটিভ একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন মাঝে থাকবে এবং পজিটিভ চার্জ চারদিকে ছড়িয়ে থাকবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টেবল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান ইলেকট্রনিক অ্যাটম অ্যাকর্ডিং টু থমসন। ওয়ান ইলেকট্রনিক অ্যাটমে সব থেকে ম্যাক্সিমাম স্টেবল কনফিগারেশন, স্টেবল অ্যারেঞ্জমেন্ট অ্যাটমের মধ্যে যদি দুটো থাকে একদম সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে, এখানে দেখো একটা সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সে ইলেকট্রনগুলো আছে। ঠিক আছে, এবং ফলে কি হয়, তাদের ইলেকট্রনের যে রিপালশন সেটা অনেক কম হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রনের রিপালশন কম হয়ে যায়। যদি 3টা থাকে, এই যে অ্যারেঞ্জমেন্টটা ইলেকট্রনের আমি দেখিয়েছি, এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখেছি, এখানে ম্যাক্সিমাম রিপালশনটা সব থেকে কম হবে বিটুইন ইলেকট্রন এবং অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হবে কোথায়, ইলেকট্রন এবং পজিটিভ চার্জের মধ্যে। এবং সিমিলারলি এখানেও এটা একটা স্কোয়ার, এটা স্কোয়ারের চারটা যে কোণা আছে, হ্যাঁ সেই কোণাতে 4টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এবং এটা একটা এইটা যেটা আছে, এই অ্যারেঞ্জমেন্টে সব থেকে ইলেকট্রনের মধ্যে রিপালশনটা কম হবে, সেই জন্য এই ইলেকট্রন এইভাবে থাকে অ্যাকর্ডিং টু থমসন। ঠিক আছে, এটা কি এটা ঠিক আছে, এটা একটা পেন্টাগন, এবং এটা একটা হচ্ছে এটাকে বলা হয় অক্টাহেড্রাল, এটা অষ্টতলকীয়। ঠিক আছে, তো এই অবস্থায় যদি ইলেকট্রনগুলো থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে ইলেকট্রন রিপালশনটা সব থেকে কম হবে। এটা হচ্ছে যে থমসনের অ্যাটমিক মডেল। ঠিক আছে, এটা কি করেছিল, এটা এক্সপ্লেন কি করতে পেরেছিল, এটা এক্সপ্লেন করতে পেরেছিল কি, যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ অ্যাটম।
ঠিক আছে। ইলেকট্রিক যে অ্যাটম যে নিস্তড়িত বা অ্যাটম আলটিমেটলি ইলেকট্রিক্যাল নিউট্রাল, সেটা আমাদের কি, সেটা জে থমসনের মডেল থেকে আমরা কিন্তু এক্সপ্লেন করতে পেরেছিলাম। এটা কি এক্সপ্লেন করতে পারেনি, সেটা হচ্ছে এগুলোকে কিন্তু আগেই বলেছি যে অ্যাটমিক মডেল কিন্তু যে আমাদের যে এক্সপেরিমেন্টাল প্রুফগুলো আছে অ্যাটম সম্পর্কে, সেই এক্সপেরিমেন্টাল যে আউটকামগুলো আছে সেই এক্সপেরিমেন্টাল আউটকামগুলোকে এক্সপ্লেন করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে নোন থিওরি আছে সেই থিওরির সঙ্গে আমাদের কি হবে, থিওরির সঙ্গে কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট মানে হচ্ছে সে থিওরির সঙ্গে মিল খাবে, ঠিক আছে। তো যে অবজারভেশনগুলো পাওয়া গেছিলো সেই অবজারভেশনের সঙ্গে যে থমসনের মডেল মিলেনি। যেমন ধরো, এটা কোনো ক্লু দেয়নি অ্যাবাউট ইমিশন স্পেকট্রা। এক্সপেরিমেন্টালি হাইড্রোজেন স্পেকট্রা দেখেছিলাম, যেখানে বামা সিরিজ, লাইম্যান সিরিজ আমরা কথা বলেছিলাম আগের ভিডিওতে, দেখতে পারো তোমরা। তো এই যে অ্যাটমিক স্পেকট্রা, এই স্পেকট্রাগুলো ছিল লাইন স্পেকট্রা। এই লাইন স্পেকট্রা কেন হয় এবং কিভাবে এর উৎপত্তি হয়েছে তার কোনো আইডিয়া যে থমসন মডেল থেকে পাওয়া যায়নি, ঠিক আছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে অ্যাবাউট ভ্যালেন্সি। প্রত্যেকটা অ্যাটমের আলাদা আলাদা ভ্যালেন্সি আছে। ভ্যালেন্সি মানে তার যোজ্যতা আলাদা আলাদা। তো কেন ভ্যালেন্সিটা তৈরি হয়, হ্যাঁ, আলাদা আলাদা কেন, কোনো আইডিয়া সে দিতে পারেনি, ঠিক আছে। তো এই যে লাইন স্পেকট্রা কেন হয়, এটা একটা বিশাল ড্রব্যাক। লোকে তার মানে হচ্ছে যে এই যে থমসনের মডেলের কোনো প্রবলেম আছে, ঠিক আছে, প্রবলেম আছে। এবং যে থমসন নিজে এই মডেল সম্পর্কে খুব বেশি আশাবাদী ছিলেন না এবং তিনি ভীষণ আনস্যাটিসফাইড ছিলেন, ঠিক আছে। এই হলো আমাদের যে থমসন মডেল। তো এবার আমরা পড়বো যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। প্রি রিকোয়ারমেন্ট কী কী, রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কী আমাদের প্রি রিকোয়ারমেন্ট মানে হচ্ছে রাদারফোর্ড যে অ্যাটমিক মডেলটা দেবেন সেই অ্যাটমিক মডেলটা কী এক্সপ্লেন করতে সক্ষম হয়, ফলে সেটা অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে, ফলে সবাই সেটাকে গ্রহণ করবে, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। রিকোয়ারমেন্ট কী ফার্স্ট হচ্ছে অ্যাটম আর স্টেবল। অ্যাটমের স্টেবিলিটি, কিন্তু অ্যাটম অ্যাজ ইট ইজ, তাকে যদি কোনোভাবে ডিস্টার্ব না করে, পার্টার্ব বলে এটাকে, ডিস্টার্ব না করা হয়, তাহলে কি হবে, সে অ্যাটম অ্যাজ ইট ইজ রয়ে যাবে, অ্যাটম স্টেবল, ঠিক আছে। এটাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দিয়ে। দুই হচ্ছে দে আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, ঠিক আছে, তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, ঠিক আছে। অ্যাটম কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, আলটিমেটলি তার কোনো চার্জ নেই, ঠিক আছে। থার্ড হচ্ছে দে হ্যাভ ভেরি স্মল রেডিয়াস, এটা হয় 10⁻⁸ সেন্টিমিটারের কাছাকাছি। ফোর্থ হচ্ছে মানে স্পেকট্রাটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস লাইন স্পেকট্রাতে। এবং ফিফথ হচ্ছে ভ্যালেন্সি। এইগুলোকে কিন্তু এক্সপ্লেন করতে হয়। এই মডেলটার নাম অ্যাকচুয়ালি নিউক্লিয়ার মডেল। তার কারণ হচ্ছে রাদারফোর্ড প্রথম কিন্তু নিউক্লিয়াসের এক্সিস্টেন্সটা কিন্তু বলেছিলেন, তাই এর নামটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। তো এটা কে এই অ্যাটমিক মডেল নিয়ে কাজ করেছিলেন? এরা গাইগার অ্যান্ড মার্স্টেন, এরা ছিল রাদারফোর্ডের স্কলার, এরা রাদারফোর্ডের আন্ডারে কাজ করতেন, ঠিক আছে। তো এনারা এই এক্সপেরিমেন্টার একটা মানে ওয়েল নোন নাম আছে, সেটা হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো এই নাম থেকে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আলফা পার্টিকেল ইউজ করা হয়েছিল, সেখানে ওনারা করেছিলেন কি, সেটা হচ্ছে র্যাডন নিয়েছিলেন। এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, র্যাডন, Rn222। এবং এই আলফা পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি, আলফা পার্টিকেলটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ হিলিয়াম অ্যাটম, এটা আলফা পার্টিকেল মানে হচ্ছে পজিটিভ হিলিয়াম অ্যাটম, He242 পজিটিভ, ঠিক আছে। আলফা পার্টিকেল মানে হচ্ছে পজিটিভ হিলিয়াম, দুটো পজিটিভ চার্জ আছে এবং হিলিয়াম অ্যাটম, এটাই হচ্ছে আলফা পার্টিকেল। তো এখানে উনি ইউজ করেছিলেন 0.0004 AU। কেন গোল্ড ফয়েলটাকে ইউজ করছে, এটা ফয়েল বলে, তার কারণ হচ্ছে যেটা এত খুব পাতলা। তো কেন এই গোল্ড ফয়েলটা উনি ইউজ করেছিলেন, তার কারণ হচ্ছে গোল্ডকে আমরা কিন্তু খুব পাতলা করতে পারি, ঠিক আছে। এই জন্যে দেখবে গোল্ডের গোল্ড এমনি কালারটাও দেখতে ভালো, আর গোল্ডকে যেহেতু পাতলা করতে পারি, এই জন্য গোল্ডের আমরা বিভিন্ন রকমের অর্নামেন্ট বা গহনা করে থাকি, এই জন্য উনি গোল্ড ফয়েল ইউজ করেছিলেন। এবং আরেকটা কারণ আছে, এখানে গোল্ডের ইয়েটাও মানে অ্যাটমিক নাম্বারটা অনেক বেশি, সেই জন্য কিন্তু উনি গোল্ড ফয়েলটা ইউজ করেছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে
এই পিকচারটা আমি নিলাম। এই পিকচারের মধ্যে এই পিকচারটাকে একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের পিকচার। তো আমরা কি ইউজ করেছিলেন সেটা বললাম। এরপর হচ্ছে আমাদের যে কি কি এই এক্সপেরিমেন্টের মধ্যে কি কি অবজারভেশন ওনারা পেয়েছিলেন। দেখো এখানে আমরা যদি দেখি, এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা আলফা পার্টিকেল সোর্স, এখানে রেডন দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে আলফা পার্টিকেল সোর্স, রেডন দেওয়া আছে। এখানে লেড দিয়ে সিল্ড করা আছে যাতে আলফা পার্টিকেলটা বাইরে না যায়, লেড দিয়ে সিল্ড করা থাকে। হ্যাঁ, যেগুলো তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রে, সেগুলোকে লেড অ্যাবজর্ব করতে পারে বা শোষণ করতে পারে, ঠিক আছে। এইখানে যাচ্ছে বিম অফ আলফা পার্টিকেল, ঠিক আছে, বিম অফ আলফা পার্টিকেল। এইখানে আমাদের দেওয়া আছে গোল্ড ফয়েল, এইখানে গোল্ড ফয়েল দেওয়া আছে, ঠিক আছে। এবং এইটা আমি একটা আলাদা কালার দিচ্ছি, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড কোটেড একটা স্ক্রিন টাইপ, যেখানে কিনা আলফা পার্টিকেলগুলো হিট করলে একটা সিনক্লেশন হয়। সিনক্লেশন মানে হচ্ছে সেগুলো একটা স্পটের মতো দেখায়, বা সেগুলো কি করে একটা ব্রাইট আলো বা ফ্লাশের মতো দেখায়, সেগুলো আমরা বুঝতে পারি যে কোন জায়গায় হিট করছে আলফা পার্টিকেলটা, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের কি হয়, এখান থেকে কি কি অবজার্ভ করেছিলেন, অবজারভেশন হচ্ছে মোস্ট অফ দি আলফা পার্টিকেল মানে পাস হয়ে যাচ্ছে গোল্ড ফয়েল দিয়ে, মানে সব ম্যাক্সিমাম 99.99% আলফা পার্টিকেল একদম ডাইরেক্ট পাস হয়ে যাচ্ছে কোথায়, সোজা পাস হয়ে যাচ্ছে একদম গোল্ড ফয়েলটায়, এবং সে হিট করছে সোজাভাবে জিঙ্ক সালফাইড জেডএনএসে হিট করছে, জেডএনএস এগুলো যে জায়গাগুলোতে, ঠিক আছে। এ ভেরি স্মল ফ্র্যাকশন অফ আলফা পার্টিকেল মানে 20,000-এর মধ্যে একটা একটু দেওয়া আছে, বাউন্স ব্যাক করেছে এখান থেকে এইদিকে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করে যাচ্ছে, ঠিক আছে। বাউন্স ব্যাক দ্যাট ইজ ডিফ্লেক্টেড অ্যাট 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিচার্স একটা। স্মল ফ্র্যাকশন অফ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড বাই লার্জ অ্যাঙ্গেল, মানে কিছু আলফা পার্টিকেল আছে একটু লার্জ অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে, সেটা হচ্ছে প্রায় গ্রেটার দেন 1 ডিগ্রি। রাদারফোর্ড এটা বিশ্বাস করতে পারেন যে এরকম হতে পারে বলে, ঠিক আছে। রাদারফোর্ডের কিন্তু দুটো বিখ্যাত উক্তি আছে, ঠিক আছে, দুটো বিখ্যাত মানে স্টেটমেন্ট আছে, সেটা আমি একটু বলে দিই তোমাদের, সেটা বলে দিই এবং লিখেও দিচ্ছি যে রাদারফোর্ড অ্যাকচুয়ালি নিজের মুখে নিজে কি বলেছিলেন। অ্যাকর্ডিং টু রাদারফোর্ড ইজ ওন ওয়ার্ডস কি বলেছেন, I may tell you in confidence that I did not believe they would be, since we know that the alpha particle was a very fast massive particle with great deal অফ এনার্জি। উনি এটা বলেছিলেন, যে আমি এটা বিশ্বাস করি না যে কোনো আলফা পার্টিকেল একটা ভালো অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করবে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করবে, ঠিক আছে। কারণ তিনি হয়তো বিশ্বাস করেছিলেন যে থমসন মডেল কিছুটা হলেও ঠিক, ফলে কি হবে, ফলে যে আলফা পার্টিকেলের যে ম্যাসিভ এনার্জি আছে এবং তার মোমেন্টামও অনেক বেশি এবং খুব ভারী, সে কী করবে, ডাইরেক্ট পাস হয়ে যাবে একদম অ্যাটমকে, ঠিক আছে। এটা উনি বিশ্বাস করেননি, কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে মার্স্টেন ওনাকে বলেছিলেন যে হ্যাঁ এটা হচ্ছে। এবং আরেকটা এর থেকেও পপুলার একটা উক্তি আছে, সেটা হচ্ছে উক্তি বা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে it was quite most incredible event that ever happened to me in my life। বলছি এটা সবথেকে চমৎকার একটা ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে। It was almost as incredible as if you had a 15-inch shell at the piece of tissue paper and it come back and hit you। মানে কি হচ্ছে যে উনি বলছেন যে একটা 15 ইঞ্চির বুলেটকে এটা কতটা চমৎকার বা ইনক্রেডিবল, সেটা হচ্ছে যে একটা বুলেট দিয়ে তুমি হিট করছো একটা টিস্যু পেপারকে, এবং সেই বুলেটটা আবার ঘুরে এসে তোমাকে হিট করছে। এটা কখনোই সম্ভব নেই, কিন্তু অ্যাটমের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছিল, ঠিক আছে।
তো এটা উনি বলেছিলেন। এরপর আমরা করব কি, যে অ্যানালিসিস অফ দি রেজাল্ট, মানে কি অ্যানালিসিস আমরা করতে পারি এর থেকে। ঠিক আছে, এটা তো আমরা এক্সপেরিমেন্টটাকে আমরা এক্সপ্লেন করলাম। এরপর আমরা কি করব, অ্যানালিসিস করব। অ্যানালিসিস এইগুলো আমরা কি করব, একটু ডিপে করব। অ্যানালিসিসটা আমরা ডিপে করব সবসময়। ঠিক আছে, ফলে তার কারণ আমরা এখন ক্লাস 11-এ চলে এসেছি। ঠিক আছে, আমরা ক্লাস 10-এ নেই, আমাদের 11-এ চলেছে। আমাদেরকে এখান থেকেই কিন্তু আমাদের সায়েন্স শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাস 10 পর্যন্ত যেগুলো পড়েছি, অ্যাকচুয়ালি ম্যাথ, সায়েন্স, বায়োলজি, এগুলো কি হয়, এগুলো হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স প্রতিটি মানুষের পাওয়া প্রয়োজন, জানা প্রয়োজন। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল যেটা সায়েন্টিফিক যে যেটা সায়েন্সের যে অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্কে আমরা অতটা কিন্তু ওয়াকিবহাল নই আমাদের ক্লাস 10 অবধি। ঠিক আছে, আমাদের এটা জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ বলতে পারো। জেনারেল নলেজ এটা প্রত্যেকের পাওয়া উচিত। এটাকে কিন্তু সায়েন্স কিন্তু ক্লাস 11 থেকেই শুরু হয়। ঠিক আছে, তো যখন সায়েন্স শুরু হয় তখন তার কিন্তু সায়েন্স একটা আমাদের কি হয়, তোমার কিন্তু একটা আলাদা চোখ দিয়ে আমাদের এক্সপেরিমেন্টটাকে দেখতে হয়, কোনো একটা আউটকামকে আলাদা চোখ দিয়ে দেখতে হয়। সেই চোখটা তৈরি করা খুব প্রয়োজন। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কী হতো, আমরা ডিপলি সেটাকে আলোচনা করব। ফলে আমাদের কি হয়, আমাদের অ্যানালিসিস পাওয়ারও বাড়ে, আমাদের কোনো একটা ঘটনাকে সায়েন্টিফিক বিচার করার ক্ষমতাও আমাদের বাড়বে। আলফাবেটিক্যালি যে স্ক্যাটারিং হচ্ছে সেটা অ্যাডিটিভ ইফেক্ট অফ ডিফারেন্ট স্মল স্ক্যাটারিং, সেটা কিন্তু নয়। এখানে মানে হচ্ছে, দেখো এখানে যদি ছবিটা আমরা দেখি, এই ছবিটাতে যে এই যে স্ক্যাটারিং, এখানে আমি একটু অন্য কালার দিই, এখানে যে স্ক্যাটারিং হচ্ছে বা এখানে যে স্ক্যাটারিং হচ্ছে, এটা এমনও তো ভাবা যেতে পারে যে ছোট ছোট স্মল স্ক্যাটারিং হচ্ছে। যদি আমরা থমসন মডেলটাকে বিচার করি বা ভাবি, তাহলে কি হবে, যে পজিটিভ চার্জটা চারিদিকে ছড়িয়ে আছে, তো তাহলে ছোট ছোট অ্যাঙ্গেলগুলোকে একসঙ্গে জুড়ে পড়ে আমরা একটা বড় অ্যাঙ্গেলের ডিফ্লেকশন পাই। ঠিক আছে, এটা আমরা ভাবা যেতে পারে। ঠিক আছে, কিন্তু উনি তার একটা রিগোরাস ক্যালকুলেশন আছে, জটিল ক্যালকুলেশন আছে, তাতে উনি দেখিয়েছেন যে এটা কিন্তু অ্যাডিটিভ ইফেক্ট নয়। এটা কিন্তু একবারেই হিট করে বা একবারেই কুলম্বিক রিপালশন হয় কোনো একটা পজিটিভ চার্জের সঙ্গে। এটাকে কুলম্বিক স্ক্যাটারিংও বলা হয়। তখন ডাইরেক্ট এটা কিন্তু হিট হয় না। ঠিক আছে, কাছে গিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এইখানে দেখো, এখানে কিন্তু এই নিউক্লিয়াসের সঙ্গে ডাইরেক্ট, এখানে নিউক্লিয়াসের সঙ্গে ডাইরেক্ট কিন্তু হিট হয় না। এখানে দেখাচ্ছে কিন্তু নিউক্লিয়াসের সঙ্গে ডাইরেক্ট হিট হয় না, এগুলো কাছে গিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এই জন্য কুলম্বিক স্ক্যাটারিং বলা হয় একে। ঠিক আছে, তো এখানে এটা স্মল যে ছোট ছোট স্ক্যাটারিং হয়, সেই স্ক্যাটারিং এর ফল কিন্তু এটা নয়। এটা একবারে ডাইরেক্ট স্ক্যাটারিং, একবার স্ক্যাটারিং হয় এবং বেরিয়ে যায়। ঠিক আছে, একটাই সিঙ্গেল স্ক্যাটারিং হয়, সিঙ্গেল ডিফ্লেকশন হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এটা কেন এটা আমাদের এটা ফিজিক্যাল সেন্সটা কি, সেটা হচ্ছে যে আলফা পার্টিকেল, এটাকে কিভাবে আমরা বলতে পারি একটা ছোট আইডিয়া থেকে, যে কেন আমরা বলতে পারি যে এটা সিঙ্গেল স্ক্যাটারিং। সেটা হচ্ছে আলফা পার্টিকেল কি হয়, মানে স্ক্যাটারিংয়ের পরে অ্যাজ ইট ইজ থেকে যায়, অ্যাজ ইট ইজ, এবং নিউক্লিয়াস অ্যাজ ইট ইজ। আর থার্ড অপশানটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম, এমভি রিমেন কনজার্ভড। মানে স্ক্যাটারিংয়ের আগে যা কাইনেটিক এনার্জি ছিল, টোটাল কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম নিউক্লিয়াস এবং আলফা পার্টিকেলের। ঠিক আছে, বা তুমি বলতে পারো যে অ্যাটম এবং আলফা পার্টিকেলের আগে যা কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম ছিল, স্ক্যাটারিংয়ের পরে কাইনেটিক এনার্জি মোমেন্টাম সেম থাকবে। ফলে আমাদের বলতে পারি যে এখানে কিন্তু সিঙ্গেল স্ক্যাটারিং হচ্ছে, মানে মাল্টিপল স্ক্যাটারিংয়ের ফল হতো, তাহলে কী হতো, যে এই কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম এগুলো কনজার্ভ থাকতো না, এরা ডিভাইড হয়ে যেত। ঠিক আছে, তো এই জন্য আমরা বলতে পারি এটা সিঙ্গেল স্ক্যাটারিং হচ্ছে। এবং তিনি ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন যে সিঙ্গেল স্ক্যাটারিংয়ের প্রবাবিলিটিটা 3 times গ্রেটার দেন মাল্টিপল স্ক্যাটারিং। আরও তিনি ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন, দেখো প্রবাবিলিটি অফ ইভেন্ট ডিফ্লেকশনটা 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি স্ক্যাটারিং হচ্ছে, বা তার থেকে গ্রেটার দেন 90 ডিগ্রি হচ্ছে,
ধরো 120 ডিগ্রি বা 180 ডিগ্রি এগুলো হচ্ছে, এদের প্রবাবিলিটি এই ইভেন্টটা ঘটার মাল্টিপল স্ক্যাটারিং দিয়ে এই ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি হচ্ছে, এই ঘটনা ঘটার প্রবাবিলিটি হচ্ছে 1/10⁵ মানে কি এর প্রবাবিলিটি কত কম বুঝতে পারছো? এর প্রবাবিলিটি অত্যন্তই কম। এর প্রবাবিলিটি দেখতে পাচ্ছ কত কম? 1-এর উপরে 3500টা জিরো দিয়ে তুমি যদি 1কে ডিভাইড করো সেটা তার প্রবাবিলিটি। তাহলে এটা এই প্রবাবিলিটি নিয়ে মানে যে রেশিও হচ্ছে 1:20,000 এটাকে কিন্তু স্যাটিসফাই করছে না, ঠিক আছে? তো এই জন্যে আমরা সবসময় উনি কনক্লুশন দিয়েছেন এবং থিওরিটিক্যালি প্রুভ করেও দেখিয়েছেন যেটা হচ্ছে সিঙ্গেল স্ক্যাটারিং, ঠিক আছে? এরপরে দেখো কনক্লুশন, এরপর আমরা কি করব, আমরা কনক্লুশনে আসব যে মোস্ট অফ দি স্পেস ইন দি অ্যাটম মানে 99.9999% যে অ্যাটমের যে স্পেস সেটা হচ্ছে যে ফাঁকা। তার কারণ হচ্ছে যে গোল্ড ফয়েল যেটা আছে সেই গোল্ড ফয়েল থেকে ম্যাক্সিমাম 99.99% যে আলফা পার্টিকেল সে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফাঁকা। এটা একটা ক্যালকুলেশন করে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ডায়ামিটার অফ অ্যাটম হচ্ছে 10⁻10 মিটার, আর 0.0004 মিলিমিটার ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 4 × 10⁻⁷ মিটার। তাহলে এই গোল্ড ফয়েলগুলোর মধ্যে কতগুলো অ্যাটম আছে, থিকনেসটা কত? সেই থিকনেসটা হচ্ছে আমাদের 4 × 10⁻⁷ ডিভাইডেড বাই 10⁻⁻10 ইকুয়ালস টু আমাদের 4000। এই যে গোল্ড ফয়েলে এমন অনেক মনে করতে পারে যে গোল্ড ফয়েলে একটা করে সিঙ্গেল অ্যাটম আছে, না। গোল্ড ফয়েলে কিন্তু যদি এটা যদি গোল্ড ফয়েল হয়, এটা যদি গোল্ড ফয়েল হয়, এই যে থিকনেসে এটা একটা করে নেই, এখানে কিন্তু এখান থেকে আলফা পার্টিকেল যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একটা করে নেই, একটা করে অ্যাটম নেই, এখানে 4000 অ্যাটম আছে। এবং 4000 অ্যাটম থাকা সত্ত্বেও, 4000 অ্যাটম থাকা সত্ত্বেও কি হয়, আমাদের আলফা পার্টিকেলগুলো পাস করে যায়। আলফা পার্টিকেল পাস করে যাওয়া মানে কি 4000 অ্যাটম মিলে পরেও কিন্তু আলফা পার্টিকেলকে আটকাতে পারছে না। তার মানে কি ম্যাক্সিমাম জায়গাটা অ্যাটমের ফাঁকা আছে, এই জন্য আলফা পার্টিকেলটা যেতে পারছে না, ঠিক আছে? হলো। এরপরে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। একটা ফিউ আলফা পার্টিকেল বা পজিটিভ চার্জ আলফা পার্টিকেল কি হচ্ছে, ডিফ্লেক্টেড মানে হচ্ছে ভেরি লার্জ অ্যাঙ্গেল কিছু ডিফ্লেক্টেড হচ্ছে এবং কিছু একদম 180 ডিগ্রিতে চলে আসছে, ঠিক আছে? এর মানে হচ্ছে যে ম্যাসিভ রিপালসিভ ফোর্স বিটুইন পজিটিভ চার্জ এবং মানে পজিটিভ চার্জের মধ্যে একটা মারাত্মক রিপালসিভ ফোর্সের জন্য এটা হচ্ছে। তার মানে কি যে সমস্ত যে পজিটিভ চার্জটা আছে সেই পজিটিভ চার্জটা খুব কম জায়গার মধ্যে কনসেন্ট্রেট হয়ে আছে এবং সেই কম জায়গাটার নামেই উনি দিয়েছিলেন নিউক্লিয়াস। যে একটা পজিটিভ চার্জ আছে এবং পজিটিভ চার্জটা খুব কম জায়গার মধ্যে, অ্যাটমের খুব কম জায়গার মধ্যে। একটা টেনিস বল এবং একটা 5 কিলোমিটার রেডিয়াসের একটা মাঠ, ঠিক আছে? একটা ফিল্ড, একটা মাঠ। তো এটা হচ্ছে একটা ক্রিকেট মাঠ আর একটা টেনিস বল, এটা হচ্ছে কম্পারিজন। এটা হচ্ছে অ্যাটমের রেডিয়াস, এটা হচ্ছে টেনিস বল হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস। যদি থমসন মডেলটা কারেক্ট হতো তাহলে সে ডাইরেক্টলি পাস হয়ে যেত। ওই 20,000-এর মধ্যে একটা যে রিবাউন্ড করে আসছিল এটা কোনোদিনই হতো না, ঠিক আছে? বা একটা ভালো অ্যাঙ্গেলে আমাদের কি হচ্ছিল, ডিফ্লেক্ট হচ্ছিল, সেটা কিন্তু কোনোদিনই হতো না, ঠিক আছে? সে কিন্তু সমস্ত আলফা পার্টিকেলগুলো পাস করে যেত, তার কারণ তার একটা ম্যাসিভ মোমেন্টাম আছে, অনেক বেশি মোমেন্টাম আছে এবং তার অনেক বেশি এনার্জি আছে। এটা থেকে উনি বলেছেন যে থমসন মডেলটা প্রবাবলি ইনকারেক্ট। এর থেকে উনি আমাদের আইডিয়া যেটা দিয়েছিলেন অ্যাটমিক মডেল, এটা ছিল এক্সপেরিমেন্ট থেকে যে আইডিয়াটা দিয়েছিলেন, যে থিওরিটা দিয়েছিলেন, যে কথাগুলো বলেছেন, সেগুলাই হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল, ঠিক আছে? সেটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এটা তোমরা জানো সবাই, তাও আমি বলে দিই যে
এটা আছে কনসিস্ট অফ সেন্ট্রাল নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস একদম সেন্টার আছে। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাটমটা হচ্ছে 3 ডাইমেনশন একটা গোলকের মতো, এটা থমসনও বলেছিলেন, ঠিক আছে। এবং তার মাঝে একদম মাঝে আছে নিউক্লিয়াস, খুব কম, ভীষণ কম জায়গায়, যে কম্পারিজনটা তোমরা দেখেছো। এবং এবং সমস্ত মাস ওই নিউক্লিয়াসের মধ্যে আছে, প্রায় সমস্ত মাস, যেহেতু ইলেকট্রন খুব হালকা, খুবই খুবই হালকা, এর ওয়েট খুবই নগণ্য, খুবই কম, সেই জন্য সমস্ত মাস ওই নিউক্লিয়াসের মধ্যে আছে। তারপর হচ্ছে ডায়ামিটার অফ দি নিউক্লিয়াস হচ্ছে এক্সট্রিমলি স্মল ইন কম্পেয়ার টু অ্যাটম, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রন আর প্রেজেন্ট আউটসাইড দ্য নিউক্লিয়াস আছে, এবং তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এবং অ্যাট্রাকটিভ ফোর্স কাজে যতগুলো নিউক্লিয়াসে যত পজিটিভ চার্জ আছে এবং ইলেকট্রনগুলো তত নেগেটিভ চার্জ আছে, এবং ফলে তাদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা দিয়েছিলেন যে ইলেকট্রন কিন্তু অরবিট করছে, মানে ঘুরছে। উনি যেটা আমাদের সোলার সিস্টেম, তার সঙ্গে একটা তুলনার মধ্যে নিয়ে এসেছেন, ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে, তাছাড়া কিন্তু স্টেবিলিটি হবে না। ইলেকট্রন ঘুরছে, অরবিটিং দ্য নিউক্লিয়াস, এবং যে সেন্ট্রিফুগাল ফোর্স হয়, যদি এটা আমাদের যদি নিউক্লিয়াস হয়, এখানে যদি ইলেকট্রনটা ঘুরে, এখানে কিন্তু এটা কি হয়, এখানের মধ্যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স হয়, যেটা কুলম্বিক ফোর্স বলে। পজিটিভ নেগেটিভ যে অ্যাট্রাকটিভ ফোর্স হয়, সেই কুলম্বিক ফোর্সের জন্য এটা নিউক্লিয়াসের দিকে আসার চেষ্টা করছে, এবং সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য এ বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। ফলে কি, এই দুটো সমান যেহেতু, এই জন্য আমাদের কি হয়, ইলেকট্রনটা তার অরবিটে স্টেবল থাকে। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের একটা পিকচার আমরা করি, সেটা আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে যে 3 ডাইমেনশনালি ঘুরছে, আমার ছবিটা ঠিক হলো না, ঠিক আছে। আমার বোঝানোর চেষ্টা এটা যে বিভিন্ন সার্কেলের থ্রু দিয়ে 3 ডাইমেনশনালি এরা কিন্তু ঘুরছে। এবং এটা কি, একটা 2 ডাইমেনশনাল পিকচার কি এরকম, যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে এবং সেন্ট্রিফুগাল ফোর্স, তারা সমান, এবং সমান যেহেতু, সেই জন্য একটা নির্দিষ্ট অরবিটে, একটা সার্টেন অরবিটে কিন্তু ইলেকট্রনটা সবসময় ঘুরছে। এটা ম্যারিটসটা কি এরা কি এক্সপ্লেন করতে পেরেছিল, স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের এক্সপ্লানেশনটা কিন্তু দিয়ে দিয়েছিল, ঠিক আছে। স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের এক্সপ্লানেশনটা হয়ে গেছিল, তার কারণ ওনার স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের উপরে ভিত্তি করে উনি মডেলটা তৈরি করেছেন। সেকেন্ড হচ্ছে স্টেবিলিটি অফ অ্যাটম, যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে, এবং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের জন্য ঘুরছে, এবং ইলেকট্রনগুলো একটা সার্টেন অরবিটে ঘুরছে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা বলার আর অপেক্ষা রাখে না, আর বুঝতেই পারছো, পজিটিভ চার্জ ইকুয়াল টু নেগেটিভ চার্জ, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, ঠিক আছে। এটাই কিন্তু প্রথম একটা ভালো মডেল অ্যাটম সম্পর্কে। ড্রব্যাকটা হয়তো ক্লাস 10-এ তোমরা পড়োনি, ঠিক আছে। তো এর কিন্তু মারাত্মক ড্রব্যাক দেখা গিয়েছিল, সেই ড্রব্যাকটা আমরা এখন বলি। ড্রব্যাক বা ডিমেরিটস বা ড্রব্যাক বলতে পারো। ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তোমরা দেখেছো। ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলছে কি, যে অ্যাক্সিলারেটেড যদি চার্জ পার্টিকেল থাকে, তবে সে কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করে। ভালো করে শুনবে, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল যদি থাকে, সে কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করবে, ঠিক আছে। তো এই ইলেকট্রন হচ্ছে একটা চার্জ পার্টিকেল, এবং সে অ্যাক্সিলারেশনে আছে। অ্যাক্সিলারেশনে কেন আছে এটা একটু এক্সপ্লেন করি। দেখো, এইটা যদি আমি 2 ডাইমেনশনাল একটা পিকচার আমি আঁকি, ধরো এটা যদি আমি 2 ডাইমেনশনাল একটা পিকচার আঁকার চেষ্টা করি, এটা আমাদের নিউক্লিয়াস, সাপোজ এটা আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা এখানে ঘুরছে, ইলেকট্রনটা এখানে ঘুরছে, ঠিক আছে। ইলেকট্রন এখানে ঘুরছে, ঠিক আছে। এখানে ইলেকট্রন আছে, ঠিক আছে। এই ইলেকট্রন কি করে, দেখো, এই ইলেকট্রনে সাপোজ এই পজিশনে আছে, এই পজিশনে যদি থাকে, এর ডিরেকশন কোন দিকে, ভেলোসিটির ডিরেকশন কোন দিকে, এর সঙ্গে যে ডিরেকশন আমি এঁকেছি
এই ডিরেকশানে। সাপোজ এইখানে আছে, ভেলোসিটির ডিরেকশন কোন দিকে? এই দিকে। সাপোজ এইখানে আছে, ভেলোসিটির ডিরেকশন কোন দিকে? এইখানে, এই দিকে। এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এর সঙ্গে 90 ডিগ্রি, এইখানে এই দিকে, ঠিক আছে, এইখানে এই দিকে। তাহলে দেখো ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্ট অফ টাইমে এ কিন্তু ডিরেকশন চেঞ্জ করছে। স্পিড, এই ইলেকট্রনটা স্পিড সবসময় একই, কিন্তু ডিরেকশন প্রতি সেকেন্ডে চেঞ্জ করছে। ফলে কি হয়, এই ডিরেকশন চেঞ্জ হওয়ার ফলে কি হয়, এই কিন্তু অ্যাক্সিলারেটেড থাকে। তার মানে হচ্ছে যে ভেলোসিটিটা, এই যে ইলেকট্রনের স্পিডটা কিন্তু সেম, কিন্তু ভেলোসিটিটা সেম নয়। তার কারণ ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন এটা একটা ভ্যাক্টর, ঠিক আছে, একটা ভ্যাক্টর কোয়ান্টিটি, ভ্যাক্টর রাশি, ঠিক আছে। এই যদি ডিরেকশনটা চেঞ্জ করে দাও তাহলে কি হবে, তাহলে কিন্তু এর ভ্যালুও চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমাদের বলতে পারি কি হয়, এই জন্য আমরা বলতে পারি যে এ কিন্তু অ্যাক্সিলারেশনে আছে। যে এ যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, তাই অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল ইলেকট্রন। ফলে কি, সে কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করবে। কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করলে কি হয়, তার কিন্তু এনার্জি যদি কেউ রিলিজ করে তার কি হয়, তার রেডিয়াসটা কমে আসবে, ঠিক আছে। যেমন ধরো তোমার একটা এক্সাম্পল বলি, ধরো যদি একটা চাবির কোনো একটা চাবিতে একটা রিং দেওয়া আছে, তাকে তুমি ইজিলি ঘোরাতে পারবে। তার কারণ হচ্ছে তার রেডিয়াসটা ছোট, তাকে কম এনার্জি দিতে হবে। যদি বড় কোনো একটা রশ্মি দিয়ে তাকে বড় একটা বলকে আটকানো যায়, তাকে ঘোরাতে কিন্তু অনেক কষ্ট। ফলে কি হবে, যার রেডিয়াসটা কম তার এনার্জি কম, তা যদি এনার্জি রিলিজ করে তাহলে রেডিয়াসটা কমে আসবে। রেডিয়াসটা যদি কমে আসে তাহলে তখন কি হবে, তখন পিকচারটা কী হবে, কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে, কন্টিনিউয়াসলি আমাদের কী হবে, কন্টিনিউয়াসলি তার রেডিয়াস কমে আসবে। ফলে আমাদের কি হবে, যদি আমাদের এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে যদি ইলেকট্রনটা স্টার্ট করে, এইভাবে ঘুরতে এখানে এসে পরে পড়ে যাবে, ঠিক আছে। ফলে স্টেবিলিটি অফ দি অ্যাটম এর থ্রু দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, যদি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ঠিক হয়। কিন্তু সেই সময় ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থিওরিটিক্যালি খুব প্রুফ ছিল, কিন্তু আমাদের রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল সেটা একটা এক্সপেরিমেন্টাল বেসিস একটা মডেল। ফলে কি হয়, সবসময় কিন্তু সেটা যে এক্সপেরিমেন্টটা ঠিক, কিন্তু এক্সপেরিমেন্টের যে এক্সপ্লানেশন সেটা কিন্তু ঠিক নাও হতে পারে। সেই জন্য সবাই কিন্তু অ্যাকসেপ্ট করেছিল ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং এটা একটা ড্রব্যাক হিসাবে, রাদারফোর্ডের ড্রব্যাক হিসাবে ধরা হয়েছে। অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, frequency of radiation from a charge will be equal to the frequency of revolution, ঠিক আছে। যে এই যে ঘুরছে আমাদের, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন মানে এক সেকেন্ডে কতবার ঘুরছে সেটা আমরা বলতে পারি। তো ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশনের সঙ্গে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন সমান হবে। তো যেহেতু কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্সিটা, আমরা রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটাও কন্টিনিউয়াস পাবো। ফলে আমরা যে স্পেকট্রাটা পাবো সেটা পাবো একটা কন্টিনিউয়াস স্পেকট্রা। কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছিলো, তোমরা হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা দেখেছো, অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম লাইন স্পেকট্রা। ফলে এই যে লাইন স্পেকট্রা আমরা পাচ্ছিলাম, এই লাইন স্পেকট্রার কিন্তু এক্সপ্লানেশন উনি দিতে পারেননি, যে কেন লাইন স্পেকট্রা হচ্ছে। আমরা ওনার থিওরি যদি সঠিক হয় তাহলে কী হবে, আমাদের কী হতো, কন্টিনিউয়াস স্পেকট্রা আমরা পেতাম। যদি কন্টিনিউয়াসলি ও এনার্জি রিলিজ করে তাহলে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা আমরা পেতাম। এবার আমরা বলতে পারি হয় রাদারফোর্ড ঠিক, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ঠিক, কিন্তু তখন ফিজিসিস্টরা কিন্তু ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ঠিক এটা ধরেছিলেন। তার কারণ ওটা ছিল থিওরিটিক্যালি একটা প্রুফ, একটা থিওরিটিক্যালি সাউন্ড একটা প্রপোজাল। সেই জন্য আমাদের কি হয়েছিল, যে এটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে বা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কিছু প্রবলেম আছে এটা ধরা হয়েছিল। এবং ভবিষ্যতে দেখা গেছিল, আমাদের যখন বোরস মডেল দেখব তখন আমরা দেখা গেছিলো যে সায়েন্টিস্টরা যে আইডিয়া করেছিলেন সেই আইডিয়াটা কিন্তু সঠিক ছিল, ঠিক আছে। এই হলো আমাদের রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। এরপর তোমরা
তোমাদের যেহেতু এনসিইআরটি বইতে আছে সেই জন্য আমি বলছি যে অ্যাটমিক নাম্বার কাকে বলে। অ্যাটমিক নাম্বার জানো, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। নাম্বার অফ প্রোটনস হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো নাম্বার অফ প্রোটনস ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস, কারণ নাম্বার অফ প্রোটনস ইকুয়াল ফলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা আসবে। এবার হচ্ছে মাস নাম্বার হচ্ছে মাস নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, এইভাবে লেখা হয়। আইসোবার, আইসোটোপস অ্যান্ড আইসোটোন। আইসোটোপস মানে কি? আইসোটোপস মানে হচ্ছে একই অ্যাটমিক নাম্বার কিন্তু তাদের মাস নাম্বার আলাদা। যেমন হাইড্রোজেন H11, H12, H13 এগুলো আছে। C12 6 অ্যান্ড C6 13 এগুলো আছে, এরকম হয়। তেমনি আইসোবার কি? আইসোবার হচ্ছে যে যাদের অ্যাটমিক নাম্বার আলাদা কিন্তু মাস নাম্বার একই। যেমন এক্সাম্পল হচ্ছে আইসোবার C614 আর হচ্ছে N714। ঠিক আছে, এদের দেখো মাস নাম্বার একই, এগুলো ডিফারেন্ট অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন। এদের অ্যাটমিক নাম্বার যদি চেঞ্জ করে দাও তাহলে কী হবে? অ্যাটমটা চেঞ্জ হয়ে যাবে, সে আর একই অ্যাটম থাকবে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে নাইট্রোজেন কিন্তু এদের মাস নাম্বার একই। আর আইসোটোন কি? আইসোটোন হচ্ছে আইসোটোনস হচ্ছে সেম নাম্বার অফ নিউট্রনস। ঠিক আছে, সেম নাম্বার অফ নিউট্রনস। এক্সাম্পল কি? O816, N715, C614। এটাকে দেখো, এখানে নিউট্রনটা কিভাবে বার করবে? নিউট্রন প্লাস প্রোটন ইকুয়ালস টু মাস নাম্বার। ঠিক আছে, তাহলে কি হবে যে এখানে 16, এখানে নিউট্রন কত? 16 মাইনাস 8 সমান 8। এখানে নিউট্রন কত? 15 মাইনাস 7 ইকুয়ালস টু 8। এখানে নিউট্রন কত? 6। এখানে নিউট্রন হচ্ছে 14 মাইনাস 6 সমান 8। দেখো নিউট্রন সংখ্যা একই আছে, নিউট্রন নাম্বার একই। এগুলো হচ্ছে আইসোটোনস। ঠিক আছে, আজ এই পর্যন্তই। যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা, একটু ধৈর্য ধরে দেখো। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই কিছু নতুন শিখতে পারবে, নতুন আইডিয়া কিছু পাবে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবকে জানাও।